হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে এই ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিয়ে। তোমরা অ্যাকচুয়ালি কিভাবে এই ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশনটা করবে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর আমার মূল আলোচ্য বিষয়। দেখো, ইতিমধ্যেই তোমরা জানো যে ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি হিউজ ভ্যাকেন্সি আসার একটা প্রবল সম্ভাবনা আছে। সেটি মোটামুটি যেটা বলা হচ্ছে 12,000 প্লাস ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। অতএব 12,000 ভ্যাকেন্সি যদি আসে, এই যে ভ্যাকেন্সিটা এটি একটি আমাদের রাজ্য সরকারের জন্য একটি হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। অতএব যেসব বন্ধুরা পুলিশের প্রিপারেশন করছো বা পুলিশে যারা চাকরি পেতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত বড় একটা সুযোগ তোমাদের কাছে আসতে চলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এজ এ কনস্টেবল হিসাবে তুমি যোগদান করতে পারো। তো এই ভিডিওতে এই যে ডাব্লিউপি নতুন যে ভ্যাকেন্সি, এর প্রিপারেশনটা কিভাবে করবে, তো এই প্রিপারেশনটা সম্বন্ধে 7টি গোল্ডেন রুল বা 7টি থাম্ব রুল তোমাদের সাথে আলোচনা করব। এই রুলগুলি যদি ফলো করে তুমি তোমার প্রিপারেশনটা করো, তোমার প্রিপারেশনের লেভেলটা কিন্তু অন্যান্য স্টুডেন্টের থেকে অনেক ভালো হয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও সম্বন্ধে, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবার দেখো বোর্ডে আমি প্রতিটি রুল পরপর আমি তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে হাউ টু স্টার্ট প্রিপারেশন ফর ডাব্লিউবিপি। ওকে, ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন তোমরা কিভাবে করবে। দেখো, ফার্স্ট যে রুলটা তোমাদের কাছে এখানে আছে, মোট 7টা রুল তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে কি না, কমপ্লিট দ্য সিলেবাস। ওকে, প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে যে ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে ইন জেনারেলি বা আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পুলিশের এক্সামগুলি হয়, সেখানে মূলত 4টি তোমাদের সাবজেক্ট থাকে। ম্যাথ থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে এবং জিকে জিএস থাকে। এই 4টি সাবজেক্টের এই ডাব্লিউবিপিতে কি কি সিলেবাসে আছে সেই জিনিসটা প্রথমে ডিটেলসলি স্টাডি করা বা ডিটেলসলি সেটাকে অ্যানালিসিস করা। ওকে, এবং সেই হিসাবে তোমার কিন্তু 4টি সাবজেক্টের সিলেবাসটাকে ফুললিভাবে তোমার কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথম তোমার কাজ হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করা। ওকে, দ্বিতীয় নম্বরে তুমি যেটা করবে সেটি হচ্ছে মেক ইয়োর ওন নোটস। মানে এই যে তুমি সিলেবাসটা কমপ্লিট করবে, এই 4টি সাবজেক্টের সিলেবাসটা কমপ্লিট করার জন্য প্রাইম তোমার কাছে যেটা জিনিস হবে যে এই 4টি সাবজেক্টে আলাদা আলাদাভাবে খাতা তৈরি করে নিজের হাতে বিভিন্ন বেস্ট বুক থেকে বা বিভিন্ন সোর্স থেকে নিজের হাতে কিন্তু তোমাকে নোটস কিন্তু খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। দেখো, এই যে নোটস কিন্তু আজকের দিনে ইজিলি কিন্তু অ্যাভেলেবেল, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা বিভিন্ন কোর্স সেল করবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট যারা আছে, কোচিং ইনস্টিটিউট, তারা কোর্স সেল করবে। অতএব কিন্তু তোমাদের বর্তমান যুগে কিনা এই নোটস পাওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, নোটস ইজিলি অ্যাভেলেবেল। কিন্তু তুমি অ্যাকচুয়ালি কোন নোটসটা ইউজ করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, আমি যেটা বলবো, প্রথমেই তোমাদেরকে বললাম যে নিজের হাতে তৈরি করা নোটস, এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই। দেখো, তোমরা এখন অনেক কিছু নোট নেওয়ার সুযোগ পাবে, কিন্তু আমি বলবো এই ধরনের চতুর্দিক থেকে নোট কিন্তু নিও না। নিজের হাতে বাড়িতে বসে নোটস তৈরি করো এবং সেটিকে ভালোভাবে পড়ো, তাহলেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। দেখো, তোমরা যদি অনেক জায়গা থেকে নোটস নাও, তাহলে কি হবে না, তোমাদের লাস্টে মাথাটা ঘেটে যাবে। অ্যাকচুয়ালি দেখো, নোটস তো আমরা ইজিলি পেয়ে যাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়তে কি পারবো অতটাই কিন্তু অত বড় বড় নোটস কি আমরা অত জায়গার থেকে আমরা কভার করতে পারবো? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, কারণ আমাদের ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে, পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে যে নিজের হাতে নোটস তৈরি করতে হবে এবং সেটিকে নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। আরেকটা জিনিস যে দেখবে, যদি নিজের হাতে যে জিনিসটা তুমি লিখে নোটস তৈরি করে যদি সিলেবাসটা কমপ্লিট করো, সেটা কিন্তু তোমার মনে থাকে বেশি। দেখো, অ্যাকচুয়ালি আসল জিনিস কি হচ্ছে যে তোমার মাথায় থাকছে কিনা, তোমার মেমোরিতে থাকছে। দেখো, তুমি অনেক পড়লে আর তোমার মেমোরিতে কিছুই নেই, সেই পড়াটার তো কোনো দাম নেই। তার জন্য প্রথমে আমাদেরকে এমনভাবে পড়তে হবে যে জিনিসটা আমি পড়ছি সেই জিনিসটা যেন আমাদের মাথায় কিন্তু স্টিক করে বা মাথায় বেশি দিন কিন্তু থাকে। ওকে, তার জন্য হচ্ছে বেস্ট সোর্স হচ্ছে ওর নোটস, নিজের হাতে নোট তৈরি করা। ওকে, থার্ড নম্বর হচ্ছে কিনা রিভিশন অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউ। দেখো,
প্রথমে তোমরা কি করবে না, 4টি সাবজেক্টে যে সিলেবাসটা বললাম সেই সিলেবাসটাকে তো প্রিপেয়ার করবে বা রেডি করবে। তো এই যে রেডি করার সময় যদি তোমরা পরপর সিলেবাসটাকেই খালি রেডি করতে থাকো তাহলে কি হবে না, সে সিলেবাসটা তো কমপ্লিট হবে কিন্তু কি হবে না, যত বেশি বেশি তুমি সিলেবাসটা কমপ্লিট করতে করতে যাবে প্রথমে যেগুলি পড়েছিলে সেগুলো ভুলে ভুলে যাবে। তার জন্য এই যে মনে রাখার জন্য তোমার কি করতে হবে, যে টপিকটা মনে করো একটা জিকে জিএস এর হিস্ট্রির একটা কোনো টপিক, মনে করো হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদড়ো সভ্যতা, এটাকে তুমি রেডি করছো। তো এইটাকে রেডি করার সময় প্রথমে তুমি তো নিজের খাতায় ভালোভাবে নোটস তৈরি করলে, কোশ্চেন আনসার সমস্ত কিছু লিখলে। এবারে সেটিকে কি করবে, যেদিন তুমি নোটসটা তৈরি করছো সেই দিনেই কিন্তু একবার ভালোভাবে রিভাইজ করে নেওয়া এবং তারপরে সেটাকে উইকলিভাবে কিন্তু রিভাইজ করা। মানে আজ নোটটা তৈরি করলে আজকে একবার রিভাইজ করলে পরের সপ্তাহে আরেকবার রিভাইজ করা, তারপরের সপ্তাহে আরেকবার রিভাইজ করা। দেখো এইভাবে করলে কি হবে না, দেখবে সিলেবাসটা তোমাদের কমপ্লিট হতে একটু সময় লাগবে, এটা ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি পুরো সিলেবাসটা কমপ্লিটলিভাবে তোমাদের কমপ্লিট হবে। সেক্ষেত্রে কি হবে, শুধু সিলেবাসটা কমপ্লিট হবে না, তোমার কিন্তু সব কিছু তোমার মনে থাকবে, খুব ভালো তোমার মেমোরিতে খুব ভালো থাকবে। ওকে, এবং তার সাথে তোমার কি করতে হবে, প্র্যাকটিস এমসিকিউ। যে টপিকটা তুমি আজ করলে সেটিকে একবার রিভাইজ করবে এবং তোমাকে এমসিকিউ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো আজকের দিনে অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু টপিক ওয়াইজ এমসিকিউ পাওয়া যায়, সেই এমসিকিউগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই এমসিকিউগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে একটা কোয়েশ্চেনের থেকে কি কি অপশান হতে পারে সেই অপশানগুলো তোমার মাইন্ডে ভালোভাবে স্টিক করে যাবে এবং কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেই জিনিসগুলো সম্বন্ধে একটা প্রপার আইডিয়া কিন্তু তোমার আগের থেকেই হয়ে যাবে। ওকে, তার জন্য কমপ্লিট দ্য সিলেবাসটা শুধু কমপ্লিট করলে হবে না, সেটিকে কিন্তু রিভাইজ করতে হবে এবং সেটার কিন্তু প্র্যাকটিস এমসিকিউ কিন্তু খুব ভালোভাবে তোমাকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। ওকে, চতুর্থ নম্বর যেটা হচ্ছে যে প্র্যাকটিস পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে ডিটেলসলিভাবে অ্যানালিসিস করা। দেখো এটা ডাব্লিউবিপির পরীক্ষা, ঠিক আছে, ডাব্লিউবিপির সমস্ত প্রিভিয়াস ইয়ারে যত বছরে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার কাছে অ্যাভেলেবেল পাচ্ছ সেগুলিকে সব তো পড়বেই। তার সাথে কলকাতা পুলিশ, এক্সাইজ, ওয়ার্ডারার মানে জেল পুলিশ এবং তোমাদের আবগারি দপ্তরের কনস্টেবলের যে সমস্ত পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারে হয়েছে তার কোশ্চেন পেপার কিন্তু তোমাকে ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। কারণ কি, কারণ এতগুলো কেন বললাম, কারণ দেখো এই যে ডাব্লিউবিপির হোক, কেপির হোক, যে কোনো আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পুলিশের এক্সাম কিন্তু কন্ডাক্ট করে ডাব্লিউবিপিআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অতএব যখন বোর্ড একটা সেম, অতএব কিন্তু তাদের কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু অনেকটা সেম হবে। তার জন্য এই 4টি পরীক্ষার কনস্টেবলের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু তোমাকে ভালোভাবে ডিটেলসলিভাবে অ্যানালিসিস করতে হবে এবং সেটিকে শুধু অ্যানালিসিস মানে এমন নয় কি যেটি এসেছে সেটি হুবহু তুমি মুখস্থ করে নিলে। দেখো এই ধরনের হুবহু যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট রিপিটেশন কিন্তু ডাব্লিউপিতে পাবে না। এই ধরনের কিন্তু সিস্টেম নেই। তোমাকে কি করতে হবে না, সেই যে কোশ্চেনটি এসেছে তার রিলেটেড কোশ্চেন কি হতে পারে, যে কোশ্চেনটি এসেছে সেখানে যে অপশানগুলো আছে সেই অপশানের রিলেটেড কোশ্চেন কি হতে পারে এগুলোকে তোমাকে রেডি করতে হবে। এই ধরনের মানে প্যাটার্নটা সেম থাকবে কিন্তু হুবহু যে একদম ডাইরেক্ট তোমার কাছে কমন চলে আসবে এই জিনিসটা কিন্তু হবে না। তার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা এমনভাবে প্র্যাকটিস করবে যাতে তোমার মনে হয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা অ্যাকচুয়ালি তোমার কাছে একটা মক টেস্ট বা তোমার কাছে একটা প্র্যাকটিস সেটের মধ্যে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ওকে, এ হলো 4 নম্বর। 5th নম্বরে কি না, মক টেস্ট। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। মক টেস্ট, দেখো এখন তোমরা শুধু প্রিপারেশনটা স্টার্ট করছো, তার জন্য এখন ডেলি মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সপ্তাহে 2-3টা এরকম মক টেস্ট দিলেই কিন্তু তোমাদের হবে। দেখো মক টেস্ট দিলে তোমাদের প্রথম যে সুবিধাটা হবে সেটি হচ্ছে যে কোন সাবজেক্টের কোন টপিকটা তোমার কি স্ট্রং টপিক, কোন টপিকটা উইক টপিক, এই জিনিসটা একটা প্রপার আইডিয়া তোমার হবে। দেখো যে জিনিসটা স্ট্রং সেটা তুমি বারবার রিভাইজ করবে, যে আগেই বললাম রিভাইজ করার কথা, রিভাইজ করে সেই জিনিসটা আরও ভালো তোমার কি স্ট্রং হবে। আর যে টপিকগুলো উইক সেগুলো তোমার কাছে দেখো এখন সময় আছে, অতএব সেই সময়ে যদি তুমি পড়াশোনাটা করো উইক টপিকগুলোকে নিয়ে ভালোভাবে, সেই উইক টপিকগুলো কিন্তু ধীরে ধীরে কী হবে না তোমার স্ট্রং টপিকে পরিণত হবে। ফার্স্ট লাভ এটা হবে। দ্বিতীয় কি হবে,
দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করার তোমার কিন্তু ক্যাপাসিটিটা তৈরি হয়ে যাবে। তোমার পরীক্ষাতে যে সময়ের মধ্যে যে কোশ্চেনটা তোমায় করতে হবে সেটি অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালোভাবে তুমি করতে পারবে। দেখো মক টেস্ট যদি তুমি না দাও, আরেকটা কিন্তু ডাব্লিউপি বা এই ধরনের পরীক্ষা যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেখানে কিন্তু 1 ঘন্টা সময় থাকে, 1 ঘন্টা 100 নম্বর করতে হয়। অতএব মক টেস্ট যদি ভালোভাবে না দাও এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু খুব প্রবলেম হবে। তার জন্য মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং শুধু মক টেস্ট দিলেই হবে না, মক টেস্টটাকে দিয়ে তোমাকে অ্যানালিসিস করতে হবে যে কোন কোশ্চেনে আমার ভুল হচ্ছে, কোন টপিকটা আমার কাছে উইক টপিক, কোন টপিকটা স্ট্রং টপিক, যে যে কোশ্চেনগুলি তুমি পাচ্ছ না, যেগুলি তোমার উইক, সেগুলি কিন্তু প্রপারলি খাতাতে কিন্তু সেগুলিকে নোটস করে সেগুলিকে কিন্তু রিভাইজ করতে হবে। ধীরে ধীরে দেখবে তোমার কি না মক টেস্টেও তোমার স্কোরটা বাড়বে। দেখো এখন ইনিশিয়ালি যখন মক টেস্ট দেবে, এখন যদি তোমার কোনো কারণে স্কোর কম আসে মক টেস্টে, এখন কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই বা নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। এখন তুমি প্রিপারেশন স্টার্ট করেছো, এখন মক টেস্টে কিন্তু তোমার একটু স্কোরটা কম আসবে, এটা নিয়ে ভাবার কিছু বিষয় নয়। কিন্তু আমি বলবো মক টেস্টটা কিন্তু অবশ্যই কিন্তু দাও। এবং এই যে মক টেস্টটা কিন্তু দেবে, এটি কিন্তু চেষ্টা করো একটা ওএমআর সিটে কিন্তু দেওয়ার। দেখো বাজারে ওএমআর সিট কিনতে পাওয়া যায়, সে ওএমআর সিট কিনে নাও এবং মক টেস্টটা দাও। কারণ কি বলছি, কারণ দেখো এই যে ডাব্লিউবির যে পরীক্ষাগুলো হয় এগুলো অফলাইন এক্সাম হয়। অফলাইন এক্সামের একটা ডিসঅ্যাডভান্টেজ কি, ওএমআরে যদি কোনো কারণে কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার পুরো পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যাবে। তার জন্য কি যদি ওএমআরে মক টেস্ট দাও, সেক্ষেত্রে তোমার ওএমআর ফিল আপ করার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু হয়ে যাবে এবং পরীক্ষার হলে ওএমআরে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত কিন্তু কম হবে। তার জন্য মক টেস্ট অবশ্যই দাও এবং ওএমআর দাও। এবং মক টেস্ট যখন দেবে তুমি এটা মনে করে দেবে যে একদম যেন আমি পরীক্ষার হলে বসেই কিন্তু মক টেস্ট দিই, এমন কিন্তু ভাবনা চিন্তা মাথায় আনবে না যে আমি বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছি, এটা কোনো ব্যাপার না। এটাই কিন্তু তোমাকে এই মক টেস্টটাই কিন্তু তোমাকে এমনভাবে দিতে হবে বাড়িতে বসেই, যেমন তোমার মাইন্ডে এই ফিলিংটা থাকে যে তুমি পরীক্ষার হলে বসে একদম পরীক্ষা দিচ্ছ। এটা মক টেস্ট নয়, এটা আমার কাছে পরীক্ষা। এই সিরিয়াসনেস ভাবে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে বা মক টেস্টটা দিতে হবে। ওকে, তারপরে দেখো 6 নম্বরে কি বলছি না, টেক এ গাইড অ্যান্ড বুকস। ওকে, তোমার একটা গাইড থাকা কিন্তু বা একজন টিচারের অধীনে থাকা এবং তার সাথে ভালো বই থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি এই প্রিপারেশনের জন্য। দেখো গাইড কেন বলছি বা যে কোনো টিচারের অধীনে থাকতে কেন বলছি, কারণ দেখো যে কোনো টিচার সব কিছু তোমার জন্য করে দেবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার সাকসেস পাওয়ার মূল মন্ত্র কিন্তু তোমার পরিশ্রমে হবে। কিন্তু একজন টিচার বা গাইডের অধীনে যদি তুমি থাকো, সেক্ষেত্রে কি হবে না, তোমার যে চলার পথটা বা এই যে প্রিপারেশন করার সময়টা, এই প্রিপারেশনটাকে তোমার কাছে একটু ইজি করে দেবে। ভারতীয় ক্রিকেট দলের যে বড় বড় ব্যাটসম্যানরা আছে তারা তো খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু তাও দেখবে তাদের কিন্তু কোচ থাকে। কি কারণে কোচ থাকে? তারা কি তাদের ব্যাটিং শেখায় না? ব্যাটিং শেখায় না, কিন্তু তাদের মেন্টরশিপ একটু করে, তাদের চলার পথটাকে একটু সহজে, তাদের ভুলগুলো দেখিয়ে দেয়। বাস এইটুকুই গাইডের এইটুকুই কাজ, বা একজন টিচারের অধীনে থাকা এইটুকুই কাজ যে তোমার প্রিপারেশনের সময়ে তোমাকে একটু হেল্প করা, তোমার প্রিপারেশনের পথটাকে একটু সহজ করে দেওয়া। ওকে, এবং তার সাথে কিন্তু বই। এখন কি হয়, এখন বিভিন্ন স্টুডেন্টরা কি করছে, বিভিন্ন ইউটিউব থেকে প্রিপারেশন করতে যাচ্ছে, ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে পেড কোর্স কিনে প্রিপারেশন করতে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলোর থেকে আমি বলবো তোমরা দূরে থাকো। বই ছাড়া কিন্তু সরকারি চাকরির প্রিপারেশন করা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ। উইথাউট বুকস কিন্তু প্রিপারেশন হবে না। তার জন্য তোমাকে একজন ভালো গাইড এবং তার সাথে ভালো বই থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবারে অনেকে বলতে পারে এই যে ইউটিউব পেড কোর্সের কথা, দেখো আমি বলবো যদি তোমরা ইউটিউব পেড কোর্স নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এক কাজ করবে, যে চ্যানেলেরই নাও না কেন তার ফ্রি ডেমো ক্লাসগুলো দেখে নেবে প্রথমে ভালোভাবে, তারপরে কিন্তু পেড কোর্স নেবে। আমি বলবো কোনো পেড কোর্স নেওয়ার দরকার নেই। ইউটিউবেও অনেক টিচার আছে যারা ফ্রিতে তাদের ভিডিও আছে প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের, সেগুলো দেখে তোমরা প্রিপারেশন করতে পারো। বা যে কোনো গাইডের অধীনে থাকলে তো থাকবেই, তাতে তোমার লোকাল কোনো কোচিং সেন্টার হোক বা কোনো কোচিং সেন্টার হোক, সেখান থেকে তুমি নেবে, আর বই তো তোমার কাছে আছেই। তার জন্য খুব একটা যে পেড কোর্স নেওয়া খুব একটা জরুরি কিছু নয়। যদি তোমরা নিতে চাও, আবারও বলছি, ডেমো ক্লাস খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু পেড কোর্স নেবে। যে ডেমো ক্লাস না দেখে যদি পেড কোর্স নাও, সেক্ষেত্রে দেখবে যে পেড কোর্স তো নিয়ে নিলে তারপরে সেখান থেকে তোমরা প্রিপারেশন করছো না, তোমার পয়সাটা একদম বৃথা হয়ে যাবে। ওকে, আর লাস্টলি কি না, বি কনফিডেন্ট। নিজের উপর আত্মবিশ্বাস কিন্তু অবশ্যই রাখবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সব থেকে ইম্পর্ট্যান্ট। এই 7টি পয়েন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এটাই, বি কনফিডেন্ট।
নিজের উপর আত্মবিশ্বাস রাখো। কারণ দেখো, তোমরা কম্পিটিটিভ ফিল্ডে এসেছো, এখানে কিন্তু তোমরা জানো যে একটা হিউজ কিন্তু কম্পিটিশন, বর্তমানে সরকারি চাকরির কম্পিটিশন কিন্তু একটা হিউজ। তার জন্য নিজের উপর আত্মবিশ্বাস রাখাটা, যে হ্যাঁ আমি পারবো, তার মানে এই নয় কি আমি পারবোই মানে একদম ওভার কনফিডেন্ট হয়ে যাও, এটা কিন্তু খারাপ। কিন্তু নিজের উপর একটা বিশ্বাস যে হ্যাঁ আমি পারবো, আমার পক্ষে এটা সম্ভব, এই এই বিশ্বাসটা রেখেই কিন্তু তোমাকে প্রিপারেশনও করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে, তবেই কিন্তু তুমি সাকসেস কিন্তু করতে পারবে। ওকে, ঠিক। তাহলে এই হলো প্রিপারেশন, ডাব্লিউবি প্রিপারেশন করার 7টি রুল। এই 7টি রুল ফলো করে তুমি প্রিপারেশনটা করো, দেখবে তোমার কিন্তু এই পরীক্ষাতে সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখো, আবারও আমি বলছি, ডাব্লিউবিপির কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব কাছাকাছি। অতএব যেসব স্টুডেন্টরা এই ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করবে বা প্রিপারেশন করছো, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। তোমরা এটা ভেবো না কি আগে অফিসিয়াল নোটিফিকেশন আসুক তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করে প্রিপারেশন করব, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হবে, কারণ খুব একটা বেশি সময় কিন্তু তোমরা পাবে না। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।